আচ্ছা, ইফতারে আপনি কি খেতে পছন্দ করেন? আলুর চপ, বেগুনি, স্প্রিং রোল নাকি সমুচা? হ্যাঁ, বুঝেছি। আপনাদের সব রেসিপিগুলোই অনেক বেশি পছন্দের। তাই আপনাদের সুবিধার জন্য আমি একটি ভিডিওতে 4টি রেসিপি একসঙ্গে শেয়ার করে দিয়েছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এত পারফেক্ট রেসিপি আমার মনে হয় না আগে আপনাদের সঙ্গে কেউই শেয়ার করেছে। একদম গোপন টিপস সহ, গোপন ইনগ্রিডিয়েন্টস সহ সবগুলো রেসিপি স্টেপ বাই স্টেপ শেয়ার করেছি। আশা করছি প্রতিটি রেসিপি দেখলে আপনারা অনেক বেশি উপকৃত হবেন এবং এরকম পারফেক্ট রেসিপি আপনিও তৈরি করে নিতে পারবেন। চলুন তাহলে রেসিপি দেখে আসি। ফার্স্টে আমি তৈরি করছি ফুলকো এবং ক্রিস্পি আলুর চপ। বিসমিল্লাহ। আলুর চপ বানানোর জন্য এখানে আমি 4 থেকে 5টি আলু ছোট টুকরো করে কেটে সেদ্ধ করে নিয়েছি। এবার গরম থাকা অবস্থায় একটি ম্যাশারের সাহায্যে আলুগুলোকে খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। মেক শিওর হতে হবে যেন আলুর মধ্যে বড় কোনো টুকরো না থেকে থাকে। আর অবশ্যই চেষ্টা করবেন একটু গরম থাকা অবস্থায় ম্যাশ করে নিতে। এতে করে আলুগুলো খুব ভালোভাবে ম্যাশ করা যায়, এতে কোনো বড় টুকরো থাকার চান্স থাকে না। এছাড়াও আলু যতটা ঠান্ডা হতে থাকে ততই স্টিকি হতে শুরু করে, আর আলু স্টিকি হয়ে গেলে যে কোনো স্ন্যাক্স বা নাস্তা আইটেম তৈরি করতে প্রবলেম হয়। বাই দ্য ওয়ে, ফার্স্টে আমি আলুর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিলি ফ্লেক্স, একটি পেঁয়াজ কুচি, 3টি কাঁচামরিচ কুচি। আমি এখানে শুকনো মরিচ কাঁচামরিচ দুটোই ব্যবহার করেছি, কারণ একটু ঝালঝাল হলেই চপটা খেতে মজা লাগে। আপনারা ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিবেন। আরও দিচ্ছি 1/2 চামচ কালো গোলমরিচের গুঁড়া, 1 চামচ চাট মশলা, 1/2 চামচ ভাজা জিরার গুঁড়া, স্বাদমতো লবণ, 3 টেবিল চামচ পেঁয়াজ বেরেস্তা এবং সবশেষে দিচ্ছি 1/2 কাপ ধনেপাতা কুচি। এবার সব কিছু হাতের সাহায্যে খুব ভালোভাবে একসঙ্গে মেখে নিচ্ছি। একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে, সব উপকরণগুলো আলুর সঙ্গে যেন খুব ভালোভাবে মিশতে পারে। আমি যে উপকরণগুলো দিয়ে আলুর পুরটা তৈরি করলাম, এভাবে তৈরি করলে পুরটা খেতে অনেক বেশি মজা হয়। তবে আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো যে কোনো ইনগ্রিডিয়েন্টস কমিয়ে বাড়িয়ে বা অন্য কোনো স্পাইস অ্যাড করেও এই পুরটা তৈরি করে নিতে পারবেন। হাতটা পরিষ্কার করে হাতে সামান্য একটু তেল মেখে নিয়েছি। এবার এখান থেকে পরিমাণ মতো আলুর পুর নিয়ে আমি চপের শেপ দিয়ে নিচ্ছি। পুরটা অবশ্য আপনারা আপনাদের পরিমাণ মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। তবে আমি এখানে খুব বেশিও নিচ্ছি না, আবার অনেক কমও নিচ্ছি না। মোটামুটি এই পরিমাণে পুর নিয়ে আমি এই চপগুলো তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে চপগুলোকে আরও বড় করেও তৈরি করে নিতে পারেন। ঠিক এই একইভাবে আমি সবগুলো চপের শেপ তৈরি করে নিচ্ছি। এইভাবে চপগুলো তৈরি করার পর আপনারা চাইলে এগুলোকে ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণও করতে পারেন। তবে আমি সংরক্ষণ করছি না, সবগুলো চপই আপনাদের ভেজে দেখাবো। এগুলোকে এক সাইডে রেখে দিচ্ছি। অন্য একটি মিক্সিং বোলের মধ্যে একটি স্ট্রেনারে নিয়ে নিচ্ছি 1 কাপ বেসন। ফার্স্টে আমি বেসনটাকে খুব ভালোভাবে চেলে নিচ্ছি। চেলে নেওয়াটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, কারণ বেসন না চেলে নিলে ব্যাটার স্মুথ হবে না, আর ব্যাটার স্মুথ না হলে চপ ভালো হবে না। এখানে যে দলা অংশগুলো বের হয়েছে এগুলো ফেলে দিব। আমি ওই স্ট্রেনারে আবারও নিচ্ছি 1/2 কাপ কর্নফ্লাওয়ার। যেহেতু এখানে 1 কাপ বেসন দিয়েছি, 1 কাপের অর্ধেক এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে হবে। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ময়দা। এটাই হচ্ছে গোপন ইনগ্রিডিয়েন্টস আলুর চপ বা বেগুনি তৈরিতে। আপনারা এইভাবে ময়দাটা ইউজ করে দেখবেন, বেগুনি বা আলুর চপ এত বেশি ফুলকো এবং ক্রিস্পি হয় আপনার ধারণার বাইরে থাকবে। এগুলোও আমি চেলে নিয়ে সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চামচ জিরার গুঁড়া, 1/2 চামচ রসুন গুঁড়া, 1/2 চামচ আদা গুঁড়া, 1/2 চামচ হলুদের গুঁড়া, সাথে স্বাদমতো লবণ দিয়েছি। এরপরে হুইস্ক দিয়ে সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এইটাই হচ্ছে বেসন প্রিমিক্স। আপনারা চাইলে এই বেসন প্রিমিক্সটা তৈরি করে রেখে দিতে পারেন। আলুর চপ বেগুনি ভাজাটা অনেক বেশি সহজ হয়ে উঠবে। এবারে অল্প অল্প করে নর্মাল তাপমাত্রার পানি দিয়ে আমি একটি ঘন ব্যাটার তৈরি করে নিচ্ছি। প্রথমেই কিন্তু ব্যাটারটা পাতলা করে ফেলানো যাবে না। এরকম অল্প অল্প করে পানি অ্যাড করে দিয়ে ফার্স্টে একটি একদম ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে। কেমন ঘন হবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, তার আগে একটি বিষয় ক্লিয়ার করে দেয়, আমি এই ব্যাটার বা মিশ্রণের মধ্যে যে আদা বা রসুনের গুঁড়াটা ব্যবহার করেছি, আপনারা চাইলে গুঁড়ার পরিবর্তে এখানে বাটাও ব্যবহার করতে পারবেন। এই তো ঠিক এরকম একটি ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে। এবার এই ব্যাটারটিকে আমি এভাবে অনবরত ফেটিয়ে নিতে থাকবো 5 থেকে 7 মিনিট সময় নিয়ে। ফেটিয়ে নিতে নিতেই দেখতে পারবেন ব্যাটারের কালারটা চেঞ্জ হয়ে এরকম কিছুটা সাদাটে বর্ণ ধারণ করেছে। আগের তুলনায় এটা অনেকটা ফোমি টেক্সচারেও চলে আসছে। ফেটিয়ে নিতে নিতে আপনারা এটা নিজেই উপলব্ধি করতে পারবেন ব্যাটারটা আগের তুলনায় অনেক বেশি পাতলা এবং ফ্লাফি হয়ে গিয়েছে।
ঠিক এই পর্যায়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার। বেকিং পাউডারটা আগে থেকে ব্যবহার করা যাবে না, তাহলে ফেটিয়ে নিতে নিতে এর অ্যাক্টিভিটিটা নষ্ট হয়ে যাবে। চপ তৈরি ঠিক আগ মুহূর্তে বেকিং পাউডারটা দিয়ে মিশিয়ে নিতে হবে। যেহেতু ব্যাটারটা এখনও ঘন আছে, পারফেক্ট কনসিস্টেন্সিতে আনার জন্য আমি সামান্য একটু পানি অ্যাড করে দিলাম। এবার আপনাদের দেখাচ্ছি ব্যাটারের ঘনত্বটা ঠিক কেমন হবে। আমি একটি চামচে ব্যাটারটি উঠিয়ে দেখাচ্ছি। দেখুন, ব্যাটারটি উপর থেকে ফেললে সঙ্গে সঙ্গে মিশে যাচ্ছে না, হালকা একটু করে দাগ বোঝা যাচ্ছে। আর ব্যাটারটা দেখুন চামচের সঙ্গে খুব ভালোভাবে কোট করে আছে। এক্সট্রা ব্যাটারটা ঝরে যাওয়ার পরেও ঠিক এরকম ঘনত্বেরই একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এবার একটি করে আলুর চপ নিয়ে ব্যাটারের মধ্যে কোট করে এক্সট্রা ব্যাটারটা ঝেড়ে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আচ্ছা, এখানে একটি বিষয় লক্ষ্য করুন, যদিও আমি প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল নিয়েছি, কিন্তু চপগুলো দেওয়ার পর এগুলো কিন্তু পুরোটা তেলের মধ্যে ডুবে যাচ্ছে না, উপরের অংশটা ফাঁকা থেকে যাচ্ছে। ফলে চপের উপরের অংশটা কিন্তু ফুলছে না, যার কারণে এই চপগুলো খেতেও ক্রিস্পি হবে না। এনিওয়ে, কিভাবে আপনারা ফুলকো ফুলকো আলুর চপ তৈরি করবেন সেটাও তো দেখিয়ে দিব। তার আগে এই চপগুলো খুব ভালোভাবে ভেজে উঠিয়ে নিচ্ছি। যখন সুন্দর মতো একটা কালার চলে এসেছে, আমি তেল ঝরিয়ে এগুলোকে উঠিয়ে নিচ্ছি। তেলগুলো আমি একটি ছোট এবং ডিপ প্যানের মধ্যে ট্রান্সফার করে নিয়েছি। এবার এই তেলের মধ্যে চপগুলো ভাজবো। এবার চপগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে একদম তেলের নিচে ডুবে যাচ্ছে এবং চপগুলো কিন্তু ফুলে একদম টইটম্বুর বা ফুটবলের মতো হয়ে যাচ্ছে। সো এখানে এটাই হচ্ছে বিষয়, চপগুলোকে একদম তেলের মধ্যে ডুবিয়ে ভাজতে হবে, তাহলে এগুলো ফুলে উঠবে। আর আপনারা যদি কম তেলে এগুলোকে ভাজেন, আবার কমেন্টে এসে বলবেন আপু আমার চপ তো ফুললো না, তাহলে কিন্তু হবে না। আমি আপনাদের টেকনিকটা খুব স্পষ্টভাবে বুঝিয়ে দিলাম। এনিওয়ে, আমার এই চপগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। মাশাআল্লাহ, প্রত্যেকটা চপ এত বেশি পারফেক্ট হয়েছে, এত ফুলকো আর এত ক্রিস্পি। আমি আপনাদের আওয়াজটা শুনে হয়তো বোঝাতে পেরেছি। এর থেকে আর বেশি কিছু বলে আসলে বোঝানো সম্ভব না। এই চপগুলো যে 2 থেকে 4 ঘন্টা পর্যন্ত ক্রিস্পি থাকবে বা একদিন পরেও ক্রিস্পি থাকবে, এরকম কোনো কিছু আশ্বাস দিব না। কারণ গরম গরম এগুলো ক্রিস্পি থাকে, যতটা ঠান্ডা হতে শুরু করে ততই এগুলোর ক্রিস্পিনেসটা কমে যায়। কারণ আলুর মধ্যে ময়েশ্চার রয়েছে, এর ফলে ক্রিস্পিনেসটা কিন্তু ধীরে ধীরে কমতে থাকে। আশা করছি আমি সব কিছু আপনাদের ক্লিয়ারলি বোঝাতে পেরেছি। আমার রেসিপিটি আপনাদের জন্য কতটা হেল্পফুল হলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। চলে যাচ্ছি তাহলে নেক্সট রেসিপিতে। রমজান স্পেশাল আজকে আমি তৈরি করব মুচমুচে ফুলকো বেগুনি। ইফতার টেবিলে বিভিন্ন ভাজাভুজির পাশাপাশি বেগুনি হচ্ছে মাস্ট ট্রাই একটি আইটেম। বিসমিল্লাহ। বেগুনি বানানোর জন্য এখানে আমি 2টি মিডিয়াম সাইজের বেগুন নিয়েছি। আমি এখানে মোটামুটি লম্বা সাইজের বেগুনটা ব্যবহার করছি। আপনারা যে কোনো বেগুন দিয়ে বেগুনি তৈরি করতে পারবেন। বেগুনগুলোর সামনের এবং পেছনের অংশগুলো কেটে ফেলে দিয়ে বেগুনগুলোকে ঠিক এরকম লম্বা স্লাইস করে কেটে নিয়েছি। আর স্লাইসগুলো খুব বেশি মোটাও না, আবার খুব বেশি পাতলাও না, ঠিক এই পুরুত্বে কেটে নিয়েছি। এবারে এই বেগুনের মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ লবণ। এই লবণ পানিতে বেগুনগুলোকে আমি ভিজিয়ে রাখবো 10 মিনিটের মতো। এতে করে যখন বেগুনিগুলো আমরা ভাজবো, ভেতরে যে বেগুনের অংশটা থাকবে ওইটা খেতে আর পানসে লাগবে না, খুবই মজার একটি টেস্ট আসবে। এইভাবে আমি পানিতে ভিজিয়ে রেখে দিচ্ছি। ততক্ষণে আমি বেসনের মিশ্রণটা রেডি করে নিচ্ছি। একটি স্ট্রেনারে নিয়ে নিচ্ছি 1 কাপ বেসন। বেসনটা অবশ্যই চেলে নিতে হবে, এতে করে বেসনের মধ্যে যে গুটি বা দলা অংশগুলো থাকবে সেগুলো আলাদা হয়ে যাবে এবং বেসনের মধ্যে অনেক এয়ার ক্রিয়েট হবে, যার ফলে ব্যাটারটা স্মুথ হবে এবং বেগুনি ফুলতে অনেক সাহায্য করবে। বেসনটা চেলে নেওয়ার পরে নিয়ে নিচ্ছি 1/2 কাপ কর্নফ্লাওয়ার এবং 2 টেবিল চামচ ময়দা। কর্নফ্লাওয়ারের পরিবর্তে বেগুনিতে চালের গুঁড়াও ব্যবহার করা হয়, তবে আমি সবথেকে ভালো রেজাল্ট পেয়েছি কর্নফ্লাওয়ার ব্যবহার করে। আর এখানে ময়দাটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে, এটাই কিন্তু গোপন ইনগ্রিডিয়েন্টস। সব উপকরণগুলো চেলে নেওয়ার পরে একটি হ্যান্ড হুইস্ক দিয়ে আমি সব কিছু ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি, যেন কোথাও দলা বা লাম্পস না থাকে। এইবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ রসুন গুঁড়া, 1/2 চা চামচ দিচ্ছি আদা গুঁড়া, 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়া, 1 টেবিল চামচ শুকনা মরিচের গুঁড়া, 1/2 চামচ হলুদের গুঁড়া। সাথে আমি এখানে 1 চামচ লবণ দিয়েছিলাম স্বাদ মতো, যেটা ক্যামেরাবন্দি হয়নি। এইবারে এই সব কিছু আমি খুব ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি, যেন শুকনো মশলাগুলো কোথাও দলা বেঁধে না থাকে। এবারে নর্মাল টেম্পারেচারে থাকা পানি দিয়ে আমি বেসনের মিশ্রণটা তৈরি করে নিচ্ছি। এই ব্যাটার তৈরির ক্ষেত্রে পানি একবারে বেশি ঢেলে দেওয়া যাবে না, তাহলে ব্যাটারটা স্মুথ হবে না।
অবশ্যই অল্প অল্প করে পানি অ্যাড করে দিয়ে ফার্স্টে একটি ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে। এতে করে ব্যাটারের মধ্যে কোনো লাম্পস থাকবে না, ব্যাটার যেমন সফট হবে তেমনি আমাদের ফেটিয়ে নিতেও সুবিধা হবে। অল্প অল্প করে পানি অ্যাড করে দিতে দিতে ঠিক এরকম ঘনত্বের একটি ব্যাটার তৈরি করে নিয়েছি। দেখতে পাচ্ছেন ব্যাটারটা কিন্তু বেশ ঘন। ঠিক এই অবস্থায় ব্যাটারটিকে আমি ফেটিয়ে নিচ্ছি 6 থেকে 7 মিনিটের জন্য। এতে করে ব্যাটারের মধ্যে এয়ার ক্রিয়েট হবে, ফলে বেগুনি খুব ভালো ফুলবে। প্রায় 6 থেকে 7 মিনিট ফেটিয়ে নেওয়ার পরে ব্যাটারটি ঠিক এরকম পজিশনে চলে আসছে। দেখতেই পাচ্ছেন ব্যাটারের ঘনত্বটা এখনও বেশ ঘন। আমি এর মধ্যে আরও সামান্য কিছু পানি অ্যাড করে দিয়ে একদম পারফেক্ট কনসিস্টেন্সির একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। অল্প অল্প করে পানি অ্যাড করে দিতে হবে, ধাপ করে পানি ঢেলে দিলে ব্যাটারটা পাতলা হয়ে গেলে বেগুনি কিন্তু ভালোভাবে তৈরি করা যাবে না। বেগুনি তৈরি করার জন্য বেগুনির ব্যাটার অলমোস্ট ডান। বেগুনির ব্যাটারের কনসিস্টেন্সিটা কেমন হবে আমি সেটা এবার আপনাদের একটু বুঝিয়ে দিচ্ছি। আমি আমার হাতের একটি আঙুল ব্যাটারের মধ্যে ডিপ করে নিচ্ছি। আঙুলটা ওঠানোর পরে দেখুন হাতের আঙুল থেকে ব্যাটারটি কিন্তু ছিঁড়ে ছিঁড়ে পড়ছে। আর আমার আঙুলে দেখুন ব্যাটারটা কিন্তু খুব ভালোভাবে কোটিং হয়ে আছে। ঠিক এরকম কনসিস্টেন্সির একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ বেকিং পাউডার। বেকিং পাউডারটা আগে ব্যবহার না করে বেগুনি ভেজে নেওয়ার ঠিক আগ মুহূর্তে মিশিয়ে নিলেই খুব ভালো হয়। বেগুনি তৈরির ক্ষেত্রে আমি কখনোই বেকিং সোডা ব্যবহার করি না, আমি অল টাইম বেকিং পাউডারটাই ব্যবহার করে থাকি। সো আমার মতো পারফেক্ট বেগুনি তৈরি করতে চাইলে আমার প্রত্যেকটি টিপস আপনাদের মনোযোগ সহকারে ফলো করতে হবে। বেগুনির ব্যাটার রেডি হয়ে গিয়েছে, এক সাইডে রেখে দিচ্ছি। এবার অন্যদিকে যে বেগুনের স্লাইসগুলো আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম, এবারে বেগুনের স্লাইসগুলোকে আমি পানি ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। পানি ঝরিয়ে একটি স্ট্রেনারে রেখে দিচ্ছি অতিরিক্ত পানিটা ঝরে যাওয়ার জন্য। এবারে এখান থেকে একটি করে বেগুনের স্লাইস নিয়ে আমি বেসনের ব্যাটারের মধ্যে কোটিং করে নিচ্ছি। আপনারা চাইলে বেগুনের স্লাইসগুলোকে টিস্যু দিয়ে মুছেও নিতে পারেন। বেগুনের গায়ে যদি অতিরিক্ত পানি লেগে থাকে তাহলেও কিন্তু ব্যাটারটা ভালোভাবে কোটিং হতে চাইবে না, এজন্য পানিটা খুব ভালোভাবে ঝরিয়ে নেবেন। ব্যাটারের সঙ্গে কোটিং করার পরে বেগুনের স্লাইসগুলোকে আমি সঙ্গে সঙ্গে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে দেওয়ার পরে চারো সাইড থেকে গরম তেল উঠিয়ে আমি বেগুনির উপরে দিয়ে দিচ্ছি। এতে করে বেগুনি একদম ফুলে টইটম্বুর হয়ে যাবে। একটি বেগুনি যখন এরকম ফুলে উঠবে দেন তারপরে আরেকটি বেগুনি তেলের মধ্যে ছাড়বেন। এইভাবে প্রত্যেকটি বেগুনি ভেজে নিতে হবে। আর চুলার হিট রাখতে হবে মিডিয়ামে। চুলার হিট যদি সঠিকভাবে মেনটেন না করা হয় সেই ক্ষেত্রেও কিন্তু বেগুনি ফুলতে চায় না। দেখতেই পারছেন একটি বেগুনি ফুলে ওঠার পর দেন তারপর কিন্তু আমি পরবর্তী বেগুনিটি তেলের মধ্যে ছাড়ছি। সব সময় 5 থেকে 6 মিনিট হাতে সময় নিয়ে বেগুনি ভেজে নেওয়ার চেষ্টা করবেন, এতে করে বেগুনি খুবই ক্রিস্পি হবে। বেগুনি তেল থেকে ওঠানোর পরে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা পর্যন্ত বেগুনি এরকমই ক্রিস্পি থাকবে। বেগুনি ফুলে ওঠার পর খুব দ্রুতই যদি আপনি তেল থেকে বেগুনি উঠিয়ে নেন ওই ক্ষেত্রে বেগুনি ফুলকোও থাকে না, আর ক্রিস্পি হয়তো থাকলেও দূরের কথা। এই জন্য চুলার হিট মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে বেগুনিগুলোকে সময় নিয়ে ভেজে নিতে হবে। আমি প্রায় 6 থেকে 7 মিনিট সময় নিয়ে বেগুনিগুলোকে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন যেমন সুন্দর কালার চলে আসছে আর বেগুনিগুলো কত বেশি ক্রিস্পি হয়েছে আপনারা তো বুঝেই গেছেন। আমার প্রত্যেকটি টিপস মনোযোগ দিয়ে ফলো করে বেগুনি তৈরি করলে আপনাদের বেগুনিও এরকম পারফেক্ট হতে বাধ্য। এইভাবে বেগুনি তৈরি করলে বেগুনি এত বেশি মজা হবে, এমন মজার বেগুনি আপনারা বাহিরেও কোথাও কিনতে পারবেন না, কিন্তু ঘরে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। বেগুনিগুলো কত বেশি ফুলকো এবং ক্রিস্পি হয়েছে জাস্ট দেখুন। ভিডিও করতে করতে বেগুনিগুলো কিন্তু টোটালি ঠান্ডা হয়ে গিয়েছে, তারপরেও দেখুন বেগুনিগুলো কত বেশি ক্রিস্পি। এবার আমি তৈরি করব মিনি চিকেন সমুচা। ইফতারের জন্য একদিন বানিয়ে সারা রমজান মাস জুড়ে সংরক্ষণ করে রেখে খেতে পারবেন এই মিনি চিকেন সমুচাগুলো। এই সমুচাগুলো দেখতে যেমন কিউট, খেতেও কিন্তু ভারী মজা। বিসমিল্লাহ। ফার্স্টে আমি এখানে চিকেনের 2টি ব্রেস্ট পিস ব্লেন্ডারে ব্লেন্ড করে এরকম পেস্ট করে নিয়েছি। আপনারা চাইলে চিকেন পিসটাকে কিমা করেও নিতে পারবেন, তবে শুধু ব্রেস্ট পিস না, চিকেনের যে কোনো অংশের সলিড মাংস এখানে নিতে পারবেন। চুলায় একটি প্যানে দিয়ে দিচ্ছি 3 থেকে 4 টেবিল চামচ তেল। এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। তেলের সঙ্গে পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি সফট হয়ে আসা পর্যন্ত।
পেঁয়াজটা যখন কিছুটা সফট হয়ে এসেছে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ রসুন কুচি। রসুনটাকে মিহি চপ করে নিয়েছি। এবার রসুনটাকেও কিছুক্ষণ ভেজে নিচ্ছি, রসুনের কাঁচা স্মেলটা দূর হয়ে সুন্দর একটা রোস্টেড ফ্লেভার আসা পর্যন্ত। রসুন ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা। এবার আদা বাটাটাও এগুলোর সঙ্গে কিছুক্ষণ ভেজে নিচ্ছি, আদা বাটার কাঁচা স্মেলটাও চলে যাওয়া পর্যন্ত। সব কিছু ভালোভাবে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিরার গুঁড়া, 1/4 টিস্পুন হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াটা এখানে জাস্ট কালারের জন্য ব্যবহার করা হয়েছে, আপনারা চাইলে হলুদের গুঁড়াটা স্কিপ করতে পারেন। আবারও নেড়েচেড়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি কিমা করে বা পেস্ট করে রাখা মুরগির মাংসটা। এইবারে নেড়েচেড়ে চিকেনটাকেও খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। এই অবস্থায় দেখতে পাচ্ছেন চিকেনটা কিন্তু দলা বেঁধে রয়েছে, তবে এই ক্ষেত্রে ভয় পাবার কোনো কিচ্ছুই নেই। এভাবে নেড়েচেড়ে নিতে নিতে বা স্প্যাচুলার সাহায্যে একটু এইভাবে খুঁচিয়ে খুঁচিয়ে দিব, তাহলে চিকেনটা একদম ঝুরঝুরে হয়ে যাবে। আর আপনারা যদি চিকেনটাকে কিমা করে নেন তাহলে আর এই প্রবলেমটা ফেস করতে হবে না, সরাসরি চিকেনগুলো এরকম ঝুরঝুরে থাকবে। কিছুক্ষণ চিকেনটাকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 থেকে 4টি কাঁচামরিচ কুচি। মরিচটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিবেন। 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি লবণ। লবণটা অবশ্যই স্বাদ বুঝে দিবেন। পরবর্তীতে অবশ্যই টেস্ট করে দেখবেন, যদি লবণ প্রয়োজন হয় তাহলে অ্যাড করে দিতে পারেন। সব কিছু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চাট মশলা এবং 1/2 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া। আবারও সব কিছু ভালোভাবে নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চুলার হিট মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখেছি। আর আমরা সবাই জানি চিকেন সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না, সো চিকেন কিন্তু অলরেডি সেদ্ধ হয়ে গেছে। পুরটা চুলা থেকে নামানোর ঠিক আগ মুহূর্তে দিয়ে দিচ্ছি প্রায় 1/2 কাপের মতো ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে পুরটা আমি চুলা থেকে নামিয়ে ফেলবো, কারণ চিকেন সিদ্ধ হয়ে গেছে, এটা আর বেশি জাল করার কোনো প্রয়োজন নেই। আমি চুলা থেকে নামিয়ে এক সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। এইদিকে সমুচা তৈরি করার জন্য আমি বাজার থেকে কেনা ফিলো পেস্ট্রি শিট অথবা সমুচা শিট নিয়েছি। ঘরে যে খুব সহজেই এই সমুচা বা পেস্ট্রি শিট তৈরি করে নেওয়া যায় সেই রেসিপি অলরেডি আমি আপলোড করে দিয়েছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি এখানে বেশ কয়েকটি পেস্ট্রি শিট একসঙ্গেই নিয়েছি, এগুলোকে কিন্তু আমি ছাড়িয়ে নিয়ে আলাদা করে পরবর্তীতে ছাড়িয়ে নিব। তার আগে পেস্ট্রি শিটগুলোকে আমি সমান 4 ভাগে কেটে নিচ্ছি। যেহেতু আমি আজকে একদম মিনি চিকেন সমুচা তৈরি করব, এই জন্য পেস্ট্রি শিটগুলোকে এরকম লম্বা এবং চিকন করে কেটে নিচ্ছি। আর আপনারা যদি সমুচাগুলোকে বড় করে তৈরি করতে চান সেই ক্ষেত্রে শিটগুলোকে বড় করে কেটে নেবেন। একটি শিটকে ওই ক্ষেত্রে 3 ভাগ করে কেটে নেওয়া যেতে পারে, তবে সেটা ডিপেন্ড করবে শিটগুলো কতটা বড়। এনিওয়ে আমি এখানে শিটগুলো সমান 4 ভাগে ভাগ করে কেটে নিয়েছি। এবার এই শিটগুলো থেকে আমি পেস্ট্রি শিটগুলোকে একে একে আলাদা করে নিব, তবে সবগুলোকে একেবারে উঠিয়ে ফেলবো না, এরকম একটি করে শিট উঠাবো এবং সমুচাগুলো তৈরি করে নিব। এছাড়া শিটগুলোকে যদি আমরা একটি একটি করে আলাদা করে উঠিয়ে রাখি ওই ক্ষেত্রে এগুলো কিন্তু একদম ড্রাই হয়ে অনেকটা শুকিয়ে করকরে হয়ে যায়, ওই ক্ষেত্রে পেস্ট্রি শিট দিয়ে আর কোনো কিছু তৈরি করা পসিবল হয় না। এখানে আমি অন্য একটি বাটিতে 2 টেবিল চামচ ময়দা এবং 1 টেবিল চামচ পানি দিয়ে একটি ঘন ব্যাটার তৈরি করে নিচ্ছি। ঠিক এরকমটা হবে, একদম আঠার মতো ঘন হবে। এটাকে এক সাইডে রেখে আমি আপনাদের সমুচা তৈরি করে দেখাচ্ছি। ফার্স্টে একটি শিট নিয়েছি, শিটটাকে আমি এইভাবে ভাঁজ করে নিচ্ছি। প্রথমে কিভাবে ভাঁজ করছি আপনারা একটু দেখে লক্ষ্য করুন, তাহলেই বুঝতে পারবেন। এবার ঠিক এইখানে আমি ময়দার মিশ্রণটা লাগিয়ে দিলাম। এবার শিটটাকে আবারও ঠিক এইভাবে ভাঁজ করে নিচ্ছি। আপনারা চোখে দেখলেই বুঝতে পারবেন, এটা আসলে বলে বোঝানো কঠিন। এরপরে দেখুন ঠিক এই বরাবর একটা পকেটের মতো তৈরি হয়েছে, বা পানির খিলি যেটাই বলেন না কেন, ঠিক এই অংশে পুর ভরিয়ে দিতে হবে। পরিমাণ মতো পুর দিয়ে আমি সমুচাটাকে আবার এইভাবে ফোল্ড করে নিচ্ছি। আমি কিভাবে করছি আপনারা জাস্ট একটু মনোযোগ দিয়ে দেখুন, তাহলেই পেরে যাবেন। লাস্টে যে অংশটা বের হয়েছে না, এইখানে আবারও ময়দার গ্লু লাগিয়ে দিয়ে এভাবে সিল করে দিব। ব্যাস, আমার একটি সমুচা তৈরি হয়ে গেল। কত ইজি তৈরি করা, আর এগুলো দেখতেও কিন্তু অনেক বেশি কিউট। আপনাদের আরও একটা প্রসেসে আমি তৈরি করে দেখাচ্ছি। শিটটা ভাঁজ করার পর ঠিক এই বরাবর ময়দার আঠা লাগিয়ে দিব। এবার আবারও এইভাবে ভাঁজ করে দিয়ে এরকম একটা পকেট তৈরি করে নিব। এইখানে আমি আবারও পুর ভরিয়ে সমুচাটা তৈরি করে নিচ্ছি। পুরটা একটু ঠেসে ঠেসে বেশি পরিমাণে ভরিয়ে দেওয়ার চেষ্টা করবেন, এতে করে পরবর্তীতে সমুচাটা ভাঁজ করতে সুবিধা হয়। ঠিক একই প্রসেসে এইভাবে সমুচাটা ভাঁজ করে নিচ্ছি। লাস্টে যে অংশটা থাকবে ওইখানে ময়দার গ্লু বা আঠা যেটাই হোক না কেন লাগিয়ে দিয়ে এইভাবে সিল করে দিতে হবে। ব্যাস, আমার এই সমুচাটাও তৈরি হয়ে গেল। একইভাবে আমি সবগুলো সমুচা তৈরি করে নিয়েছি।
মাশাআল্লাহ, এগুলো দেখতে কত বেশি কিউট হয়েছে তাই না? এবারে সমুচাগুলো কিভাবে ফ্রোজেন করে রাখা যাবে সেই পদ্ধতিও আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি এখানে একটি এয়ারটাইট বক্স বা বাটি নিয়েছি। এর মধ্যে সমুচাগুলোকে রেখে ঢাকনা দিয়ে ঢেকে ডিপ ফ্রিজে রেখে দিব প্রায় 1 থেকে 2 মাস পর্যন্ত। 1-2 মাস এগুলোকে অনায়াসে সংরক্ষণ করে রাখা যাবে। জাস্ট ভেজে নেওয়ার 10 মিনিট আগে ফ্রিজ থেকে বের করে ভেজে নিব। বাকি সমুচাগুলো আমি আপনাদের ভেজে দেখাচ্ছি। চুলায় একটি প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি। তেলটা সামান্য একটু গরম হয়ে আসলে এর মধ্যে আমি সমুচাগুলো দিয়ে দিচ্ছি। অনেক বেশি গরম তেলের মধ্যে সমুচাগুলো ছাড়বো না, তাহলে সমুচার গায়ে কিন্তু একদম ফোস্কা ফোস্কা পড়ে যাবে। ওইটা দেখতে আমার কাছে ভালো লাগে না। গাটা এরকম ক্রিস্পি এবং সফট দেখতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। সমুচাগুলোর মধ্যে সুন্দর একটা কালার আসা পর্যন্ত এবং উপরটা ক্রিস্পি হওয়া পর্যন্ত ভেজে উঠিয়ে নিচ্ছি। মাশাআল্লাহ, কত কিউট হয়েছে সমুচাগুলো। এগুলো কি শুধু দেখতেই কিউট, খেতেও অনেক বেশি মজা। বিশেষ করে বাচ্চারা এই সমুচাগুলো অনেক বেশি পছন্দ করে। রমজান মাসে ইফতারে যদি বাচ্চাদের এইভাবে সমুচা বানিয়ে দেওয়া যায় তারা কিন্তু অনেক বেশি খুশি হবে। এছাড়াও আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, বাচ্চাদের টিফিন বক্স একদম খালি চলে আসবে। শুধু বাচ্চারা কেন, এই সমুচাটা আমারও অনেক বেশি ফেভারিট। যারা ঝাল বা ক্রিস্পি কিছু খেতে পছন্দ করে তাদের কাছে তো একদম দুর্দান্ত লাগবে। এবারে থাকছে আমার সর্বশেষ এবং খুবই পছন্দের একটি রেসিপি, চিকেন স্প্রিং রোল। অনেক বেশি ক্রিস্পি এবং অনেক বেশি মজাদার চিকেন স্প্রিং রোল। ইফতারে এমন কিছু থাকলে আমার মনে হয় না আর অন্য কোনো কিছুর দিকে তাকাতে হবে। বিসমিল্লাহ। ফার্স্টে একটি প্যানে নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে বাটার। বাটারের পরিবর্তে আপনারা এখানে তেলও ব্যবহার করতে পারবেন। এবার অপেক্ষা করছি বাটারটা মেল্ট হয়ে আসা পর্যন্ত। বাটার মেল্ট হয়ে আসলে দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন কুচি। রসুনটাকে আমি একদম মিহি কুচি করে নিয়েছি। বাটারের সঙ্গে রসুনটাকে কিছুটা সতে করে নিয়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিলি ফ্লেক্স। এবার এগুলোকেও আমি কয়েক সেকেন্ড একটু ভেজে নিচ্ছি। এই পর্যায়ে এসে রসুন এবং চিলি ফ্লেক্সের খুবই সুন্দর একটা ফ্লেভার ছড়ায়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 2 কাপ পরিমাণে শ্রেডেড চিকেন। আমি চিকেনের 2টি ব্রেস্ট পিসকে আদা রসুন বাটা, কালো গোলমরিচের গুঁড়া এবং সামান্য একটু লবণ দিয়ে খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি এবং ঠান্ডা হওয়ার পর এগুলোকে আমি এইভাবে ছিঁড়ে ছিঁড়ে ছোট টুকরো করে নিয়েছি। এবারে চিকেনটাকেও আমি 1.5 থেকে 2 মিনিটের মতো খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। চিকেনটা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে সবজি অ্যাড করব। ফার্স্ট এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি বড় সাইজের গাজর কুচি, দিয়ে দিচ্ছি সবুজ, লাল এবং হলুদ ক্যাপসিকাম কুচি, সেই সাথে দিয়ে দিচ্ছি বাঁধাকপি কুচি প্রায় 2 কাপ পরিমাণে। আমার হাতের কাছে যে সবজিগুলো ছিল ওইটা দিয়েই আমি চিকেনের পুরটা তৈরি করে নিচ্ছি। তবে আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো চিকেনের পুরটা তৈরি করে নিতে পারবেন। আপনারা চাইলে এখানে এক্সট্রা করে আরও সবজি অ্যাড করতে পারেন, তবে খেয়াল রাখতে হবে যে সবজিগুলো খুব দ্রুত সিদ্ধ হয় ওই ধরনের সবজি এখানে ব্যবহার করতে হবে। সবজিগুলোকে 2 মিনিটের মতো উল্টে পাল্টে নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 থেকে 4টি কাঁচামরিচ কুচি, স্বাদ মতো লবণ, 1 চামচ কালো গোলমরিচের গুঁড়া, 1 টেবিল চামচ ডার্ক সয়া সস এবং 1 টেবিল চামচ টমেটো সস। এবার এই সব কিছু নেড়েচেড়ে চিকেন এবং ভেজিটেবলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আচ্ছা, এই পর্যায়ে ভেজিটেবলগুলোকে কিন্তু অনেক বেশি জাল করে একদম সিদ্ধ করে ফেলানো যাবে না, তাহলে ভেজিটেবলের ক্রাঞ্চিনেসটাও নষ্ট হয়ে যাবে, সেই সাথে পুষ্টিগুণটাও নষ্ট হয়ে যাবে। জাস্ট সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, দ্যাটস এনাফ। এই পর্যায়ে দেখতে পাচ্ছেন সবজিগুলো অনেক বেশি ঝরঝরে আছে, আমি এরকমটা রাখতে চাচ্ছি না। একটি বাটিতে নিয়েছি হাফ কাপ পানি, সাথে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে মিশ্রণটা আমি এই পুরের মধ্যে দিয়ে দিচ্ছি। এটা টোটালি অপশনাল, আপনারা চাইলে এই স্টেপটা বাদ দিতে পারেন। আমি চাচ্ছি একটু রেস্টুরেন্ট স্টাইলে স্প্রিং রোলটা তৈরি করতে। কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দেওয়ার পরে পুরটা কিছুটা আঠালো হয়ে আসবে এবং একটু স্টিকি টাইপের হবে, যার কারণে আমার কাছে খেতে ভালো লাগে। দেখতেই পাচ্ছেন পুরটা আগে ঝরঝরে ছিল, এখন কিছুটা আঠালো হয়ে এসেছে। আর বেশি এটাকে জাল করব না, সবজিগুলো পুরোপুরিভাবে সেদ্ধ হলে কিন্তু খেতে ভালো লাগবে না। সো পুরটা আমি চুলা থেকে নামিয়ে এক সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। এবার অন্য একটি বাটিতে আমি নিয়েছি 3 টেবিল চামচ ময়দা, সাথে 2 টেবিল চামচ পানি দিয়ে আমি একটা শক্ত ঘন ব্যাটার তৈরি করে নিচ্ছি। এটা মূলত আঠা বা গ্লুয়ের মতো কাজ করবে। ব্যাটারটা পাতলা করা যাবে না, ঠিক এরকম স্টিকি বা ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে। এর মধ্যে কোনো লাম্পস থাকলে তাতে কোনো অসুবিধা নেই, ব্যাটারটা যেন এরকমটা ঘন এবং স্টিকি হয়। এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। এবার স্প্রিং রোলগুলো তৈরি করার জন্য আমি এখানে বাজারে কেনা ফিলো পেস্ট্রি শিট নিয়েছি। আচ্ছা, এই স্প্রিং রোল শিটগুলো কিন্তু বাসাতেও তৈরি করে নেওয়া যায়। অলরেডি সেই ভিডিও আমার চ্যানেলে আমি আপলোড করে দিয়েছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। শিটগুলোকে আমি একটি থেকে একটি ছাড়িয়ে নিয়েছি।
এবারে একটি একটি করে স্প্রিং রোল আমি তৈরি করে নিব। তার আগে এই শিটগুলোকে একটি কাপড় বা কোনো ঢাকনা দিয়ে অবশ্যই ঢেকে রেখে দিতে হবে। এছাড়া শিটগুলো বাতাসে অনেক বেশি শক্ত বা করকরে হয়ে যায়, তখন আর এগুলো দিয়ে আর স্প্রিং রোল তৈরি করা যাবে না। এবার একটি শিটের এরকম একটি কর্নার বরাবর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পুর। এবারে সাইড থেকে 2 কর্নার আমি এভাবে ফোল্ড করে নিচ্ছি। পিছনে যে কর্নারটা রয়েছে এবার ওইটা ধরে এটাকে ফোল্ড করে নিতে হবে। তার আগে এই অংশগুলোতে আমি যে ময়দার আঠা বা গ্লুটা তৈরি করে রেখেছিলাম ওইটা খুব ভালোভাবে লাগিয়ে দিলাম। এবার আমি রোলটাকে ফোল্ড করে নিচ্ছি। আপনারা একটু মনোযোগ দিয়ে দেখলেই বুঝতে পারবেন আমি কাজটা ঠিক কিভাবে করছি। যে কখনো এরকম স্প্রিং রোল তৈরি করেনি সেও কিন্তু খুব ইজিলি তৈরি করে নিতে পারবেন। আমি আরেকটি অন্য পদ্ধতিতেও আপনাদের স্প্রিং রোল তৈরি করে দেখাচ্ছি। এখানে একটি শিট নিয়ে নিলাম। এবার শিটের কোনো কর্নারে না, ঠিক মাঝ বরাবর এক সাইডে পুর দিয়ে দিলাম। এবারে 2 সাইড থেকে এগুলোকে আমি ফোল্ড করে নিচ্ছি। এবারে সাইডের অংশে ময়দার আঠা বা গ্লুটা লাগিয়ে দিচ্ছি। এবার যে পাশে পুর দিয়েছি ওই পাশ থেকে এটাকে ফোল্ড করে নিচ্ছি। স্প্রিং রোল তৈরির এই মেথডটাও কিন্তু খুবই সহজ। আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো ওয়েতে তৈরি করে নিতে পারেন। একইভাবে আমি একে একে অনেকগুলো স্প্রিং রোল তৈরি করে নিয়েছি। আর আমি এই স্প্রিং রোলগুলোতে পুরের পরিমাণ খুবই কম দিয়েছি। পুরের পরিমাণ অনেক বেশি হয়ে গেলে স্প্রিং রোলগুলো বেশিক্ষণ মচমচে থাকে না। এজন্য অল্প করে পুর দিয়ে স্প্রিং রোলগুলোকে যত চিকন করে তৈরি করা যায়, এগুলো ভেজে নেওয়ার পর কিন্তু তত বেশি সময় ক্রিস্পি থাকে। এটা আসলে আমার পার্সোনাল ওপিনিয়ন। আমি পুর বেশি করেও তৈরি করে দেখেছি, আবার কম দিয়েও তৈরি করে দেখেছি। আমার কাছে এটাই বেশি ভালো লেগেছে। এবার এখান থেকে কিছু স্প্রিং রোল আমি ফ্রোজেন করে রেখে দিচ্ছি। এভাবে একটি বক্সের মধ্যে রেখে স্প্রিং রোলগুলোকে 2 থেকে 3 মাস পর্যন্ত ফ্রোজেন করে রাখা যাবে। বাকি স্প্রিং রোলগুলো আমি ভেজে নিচ্ছি। চুলায় একটি প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি। তেলটা খুব একটা বেশি গরম না হওয়ার আগে আমি স্প্রিং রোলগুলো দিয়ে ভেজে নিচ্ছি। অনেক বেশি গরম তেলের মধ্যে স্প্রিং রোলগুলো দিলে স্প্রিং রোলের যে শীটটা বা গাটা এটা অনেকটা ফুসকা ফুসকা টাইপের হয়ে যায়, ওইটা দেখতে আমার কাছে একদমই ভালো লাগে না। এজন্য কম গরম তেলের মধ্যে দিয়ে একটু সময় নিয়ে এগুলোকে ভেজে নিতে হবে, তাহলে উপরটা অনেক বেশি ক্রিস্পি হবে এবং উপরটা সফট হবে। বাই দ্য ওয়ে, আমার স্প্রিং রোলগুলো খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। মাশাআল্লাহ, এগুলো কত বেশি লোভনীয় হয়েছে জাস্ট দেখুন। শুধু যে দেখতে লোভনীয় হয়েছে তা না, এগুলো খেতেও মাশাআল্লাহ অনেক অনেক বেশি মজা। উপরটা ক্রিস্পি এবং ভেতরে এত মজার একটা পুর, খেলে আপনি এর প্রশংসা না করে পারবেন না। আমি রিকোয়েস্ট করব এবার ইফতারে বা রমজানে অবশ্যই এইভাবে একবার চিকেন স্প্রিং রোলটা আপনারা বাসায় বানিয়ে দেখতে পারেন। রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিতে একটি ফলো দিয়ে দিবেন। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।